বাড়িতে পৌষ মাসের কালী পুজো। কালী পুজোর সময় আমাদেরকে যেতে হবে গঙ্গায়, গঙ্গার জল আর মাটি আনতে। হাতে অনেক কাজ, কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব সেটাই ঠিক নেই। এরম সময় একটা এরকম ঘটনা আমাদের সাথে ঘটবে, সেটা আমরা ভাই বোন বা আমাদের প্রতিবেশী কেউ জানতে পারিনি। সবাইকে বলবো আজকের ঘটনাটা এতটাই ভয়ের। আর এই রকম ঘটনা আমাদের আজকে প্রথম আসে। ঘটনাটা বিধান পাঠায়। বিধান ভাই, ওর বয়স এখন 27 বছর। ভাই একটা জায়গায় কর্মরত। ভাই বলে, দিদি ভাই, পৌষ মাসে কালী পুজোটা আমাদের বাড়িতে এভরি ইয়ার হতো। প্রত্যেক বছরই আমার বাবা, আমার কাকা, আমার জেঠু, তাদেরকে দেখেছি গঙ্গায় গিয়ে গঙ্গার মাটি, গঙ্গার জল সংগ্রহ করতে। তো এক বছর আমাদের দায়িত্বে পড়ে, কারণ আমরা বড় হচ্ছি, বাবা জেঠু কাকা তাদের বয়স হচ্ছে। ওনারা বলেন এবার থেকে এই পুজোটা তোরাই করবি বাড়িতে। আর আমাদের কিন্তু বংশগত ওই পৌষ মাসের কালী পুজোটা কিন্তু হয়ে আসছে। তো বিধান ভাই বলে, দিদি ভাই, 2019 সালে যেদিনকে পৌষ কালী পুজো পড়ে, ঠিক তার আগের দিন সন্ধ্যাবেলা বাড়ি থেকে আমাকে আমার বাবা বললেন, জেঠু বললেন, বিধান, তোমার বন্ধুদেরকে ডাকো ফোন করে। তখন আমি কলেজে পড়ি। ফোন করে ডাকো, ডেকে সবাইকে নিয়ে এখন বেরিয়ে পড়ো, যাও। কারণ অন্ধকার হয়ে গেলে গঙ্গার মাটি তোলার জন্য অবশ্যই স্থানীয় লোক লাগবে। তোমরা তো মাটি তুলতে পারবে না, জলটা নয় তোমরা নেবে। এবারে স্থানীয় লোককে অনেকেই স্নান করে বা গঙ্গার পাড়ে যদি তুমি 10 টাকা 20 টাকা দাও, তারা কিন্তু চড়া যখন থাকে তারা কিন্তু মাটিটা তুলে দেয়। এরকম তার বাবা জেঠু কাকা তারাও কিন্তু এভরি ইয়ার কালী পুজো বা তাদের বাড়িতে কোনো রকম পুজো হলে তারা নিয়ে আসে। তো সেরকমই বিধানকে কিন্তু বিধানের বাড়ি থেকে বলে দেয়, সন্ধে হওয়ার আগে তোমরা যাও, তোমরা গিয়ে গঙ্গার মাটিটা জলটা তুলে নিয়ে আসো। বিধান কিন্তু তার আশেপাশে এলাকার যত বন্ধু বান্ধব আছে সবাইকে ডাকে, সবাই আসে। তারা সবাই যার যার মতো, তখন কারোর কাছে মোটর সাইকেল বা স্কুটি এসব ছিল না, সাইকেল নিয়েই কিন্তু তারা গঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি থেকে তাদের গঙ্গায় যেতে ঘন্টাখানিকের পথ। তারা 4টের দিকে বের হয়। তা বিধানের বাবা বিধানকে খুব বকাবকি করে। শীতকাল, পৌষ মাস, ঠান্ডা যথেষ্ট, বুঝতেই পারছো। তোরা আগে আগে দুপুরে চলে যেতিস দুটো খাওয়া দাওয়া করে, বা বেলায় বেলায় চলে যেতিস, তাহলে পারে এই এখন অন্ধকার হয়ে যাবে। এই সময় যেরম করে হোক কাউকে ধরে, তোদের তো ওখান থেকে গঙ্গার মাটি আনতেই হবে, নাহলে বাড়িতে পুজো কালকে কি করে কি করব। দেখো, একটা বাড়িতে পুজো মানে দায়িত্ব অনেক থাকে। সবাই কিন্তু একটা একটা করে ভাগ করে নিলে আমরা মনে করি দায়িত্বটা সবারই কম হয়, চাপটা কম পড়ে। দায়িত্বটা যখন সবার মধ্যে হয়ে যায় তখন কিন্তু কাজটাও তাড়াতাড়ি হয়। তো বিধান বাবাকে বলেন, জেঠুকে বলেন যে, বাবা জেঠু, তোমরা চিন্তা করো না, যদি কাউকে না পাই আমরা হাফ প্যান্ট ভিতরে পড়ে যাচ্ছি, আমরা ফুল প্যান্ট খুলে 2-3টে বন্ধু আমরা যেরকম করে হোক কিছুটা মাটি তুলে নিয়ে আসবই। তো সব থেকে বড় কথা, বিধানদের বাড়িতে ওই যে মায়ের পুজো হতো, পুজোর সময় ওই গঙ্গার মাটি দিয়ে প্রদীপ করে মায়ের সামনে অর্পণ করা হতো সন্ধ্যাবেলা, যেটা সারা রাত জ্বলতো। তারপরে মাটি তো এমনি ঘট বসাতে লাগবে, তীর কাঠি কাটতে লাগবে, অনেকটাই মাটির দরকার, বাইরের মাটি হলে হবে না। তো সেখানে গিয়ে গঙ্গার মাটিই লাগবে। তো বিধানের বাবা আর বিধানের জেঠুমশাই বিধানের উপর খুব রাগারাগি করে যে এত বেলা করে কেন যাচ্ছিস। কারণ শীতের সময় তো মোটামুটি 4টে বেজে গেলে 5টা বাজতে বাজতেই পুরো অন্ধকার হয়ে যায়। তো বিধান আর কথা না বাড়িয়ে তার বাবা বলে যে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে জল মাটি তুলে নিয়ে আয়। বিধান কিন্তু কথা মতো কাজ, ও কিন্তু বেরিয়ে যায় বন্ধুদের নিয়ে। যখন গঙ্গার ওখানে যায় তখন মোটামুটি ওই 5টা বেজে গেছে। চারপাশটা বেশ গা ঢাকা ঢাকা একটা অন্ধকার, ঠান্ডা ঝোড়ো হাওয়া চলছে। তার মধ্যে
আকাশের ওয়েদারটাও খুব একটা ভালো নেই, আরও মনে হয় জাঁকিয়ে ঠান্ডা পড়বে। তার কারণে বাইরে আকাশ পুরো অন্ধকার মেঘলা হয়ে আছে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে প্রচণ্ড হাওয়া চলছে। তো বিধানের সাথে থাকা বিধানের আরো দুটো বন্ধু বিধানকে পরামর্শ দেয়, বিধান সময় না নষ্ট করে ভাই আমরা চল কাউকে আশেপাশে খুঁজি। কারণ ওরা আগে ভাবলো যদি কাউকে এখানে পাওয়া যায় তাদের দিয়ে যদি কাজটা হয়, হাতে 20-30 টাকা দিয়ে দেবো, তারা যদি কাজটা করে দেয় খুব সুবিধা হয়। কারণ ওই ঠান্ডার মধ্যে না কেউ আর নামতে চাইছে না। এমনিতে ঝোড়ো হাওয়া চলছে, আকাশে মেঘ, অতটা নিয়েও আসবে, তার মধ্যে শীতকাল, বাড়িতে পুজো, শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে বাবার কাছে জেঠুর কাছে বকা খাবে। মানে সেই একটা মানে সিচুয়েশান তখন ওরাই বুঝতে পারছে। তখন আশেপাশে কাউকে ওই সময়টা দেখছে না যে কেউ তাদের জন্য জলে নামবে বা মাটি তুলে দেবে পুজোর জন্য। তো যাই হোক, বিধান তখন গঙ্গার পাড় থেকে কিছুটা এগিয়ে এসে একটা গঙ্গার পাড়ে চায়ের দোকান থাকে, চায়ের দোকানে একজনকে বলে যে কাকা আমাকে কালকে পুজো বাড়িতে একটু গঙ্গার জল তুলে দেবে। তখন বেশ অন্ধকার হয়ে গেছে, গায়ের লোম কিন্তু দেখা যাচ্ছে না। তখন সে কাকা বলল, না বাবু, এই ঠান্ডার মধ্যে বুড়ো বয়সে আমি এখন জলে নামবো না, আমার টাকা লাগবে না, এমনিতেই আমার কদিন ধরে জ্বর। মোটামুটি কাউকে হাতের কাছে পাইনি। বিধান তখন তার বন্ধুদের বলল যে দেখ, মনে হয় না যে কাউকে পাওয়া যাবে, মাটি তো নিয়ে যেতেই হবে, জল নিয়ে যেতেই হবে, চল আমরা ফুল প্যান্টটা খুলে রেখে সাইকেলে চল আমরা নেমে পড়ি। এবার অনেক সময় হয় কি, গঙ্গার পাড়ে যদি কেউ না থাকো, ধরো সাইকেলও চুরি হয়ে যায়, এগুলো আমরা শুনেছি সবাই। আবার অনেক সময় প্যান্ট জামাও চুরি করে নিয়ে যেতে পারে। তো যেহেতু বিধান আর দুই বন্ধু 3জন গেছে, তো বিধান আর বিধানের আর এক বন্ধু, তারা দুজন নিজেরা নিজেরা কথা বলে নেয় যে আমরা দুজন চল নামবো। আর একজন ছিল যে বন্ধু, তাকে বলে তুই সাইকেল নিয়ে তুই এখানে আমাদের জামা কাপড় জুতো রেখে যাচ্ছি, এই প্যান্ট এগুলো পাহারা দে, কারণ সবাই চলে গেলে হতেই পারে সাইকেল চুরি হয়ে গেল, বা হতেই পারে আমাদের প্যান্টগুলোই নিয়ে চলে গেল, জুতোগুলো নিয়ে চলে গেল, জুতো পরে তো আর গঙ্গায় নামবো না, তুই এখানে দাঁড়া। তো সেই বন্ধুটা তখন বলল ঠিক আছে তোরা যা। তো বিধান কথা মতো কাজ, সে প্যান্ট ট্যান্ট খুলে সাইকেলের কেরিয়ারে রেখে বিধান আর বিধানের আর এক বন্ধু পাড়াতেই থাকে পাশাপাশি, দুজনে গঙ্গায় নামে। যখন গঙ্গায় নামে তখন চারপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর টিপ 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 করে আকাশ থেকে একদম হালকা বৃষ্টি গঙ্গার জলের মধ্যে পড়ছে। দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে, কিন্তু গায়ে এতটাও লাগছে না বৃষ্টিটা, এমনি তো ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে। গঙ্গার পাড়ে সেই দৃশ্য যেন আমি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করছি, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যেন চোখের সামনে বিধান আর বিধানের দুই বন্ধুর সেই দৃশ্যটা যেন আমি দেখছি। ঘটনাটা এরমভাবেই বিধান বলে, আশা করি তোমাদেরও সেই ফিলটাই হচ্ছে। যাই হোক, বিধান আর বিধানের সেই বন্ধু যখন নামে, ওরা অনেকক্ষণ কিন্তু অপেক্ষা করে, তারপরে মানে অপেক্ষা করে যদি কাউকে পেয়ে যায় টাকা দিয়ে তাহলে কাজটা করিয়ে নেবো, কিন্তু দুর্ভাগ্যবশত কাউকে তারা পায়নি। যখন তারা জলে নেবে জলটা আগে তুলে যেই বন্ধু ওপরে সাইকেলে দাঁড়িয়েছিল সাইকেলের কাছে ওকে দেয়, ও গঙ্গার জলটা দিয়ে নিচেটা কিছুটা ধুয়ে পরিষ্কারভাবে ওখানে জলের ড্রামগুলো বসিয়ে রাখে। এইবার মাটি তোলার পালা। মাটি তো বললেই তোলা যায় না, যেখানটা চর আছে ওখান দিয়ে মাটি তুলতে হবে। আর মাটি যদি এমনি তুলতে যাও তাহলে তো তুমি পুরো জলের মধ্যে ঢুকে তোমাকে মাটি তুলতে হবে, মাটি একদম জলের মধ্যে তোমাকে ডুব দিয়ে মাটি তুলতে হবে কোনো প্যাকেটে, তারপরে এনে পরের দিন শুকাতে হবে। তাও খুব যদি পারদর্শী না হয় তারা ছাড়া পারে না এরম করে তুলতে, আমি নিজে দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে তারা দেখে অনেকটা দূরে একটা ঢিপি মতো আছে, গঙ্গার জল ওখানে এসে শেষ জলটা ধাক্কা খাচ্ছে, ওখান থেকে পাঁচিল শুরু হয়েছে। তখন তারা ওই গঙ্গার পাড়ে দেখবে ভাঁড়, মাটির হাঁড়ি, তারপরে অনেক জামা ছেঁড়া, ন্যাকড়া, কাঠ অনেক পড়ে থাকে। তো তারা তখন খালি পায় খুব সাবধানে সাবধানে ওপর থেকে যে বন্ধু সাইকেলের কাছে দাঁড়িয়ে
ও চিৎকার করে বলে, সাবধানে যা, হাত পা কাটিস না। কারণ অনেকেই গঙ্গায় নিয়ে এসে অনেক রকম জিনিস, কাচের ভাঙা জিনিস, সেগুলো হয়তো ফেলে দেয় বাড়ি থেকে নিয়ে এসে। এবার ওগুলো তো কুকুর, বিড়াল অথবা মানুষের পায়ে ঢুকতেই পারে। তো সেখান থেকে ওরা ধার দিয়ে যায়। যখন ওরা একটা জায়গায় গিয়ে দেখে সব জায়গায় জল, ওখানটা জলটা ধাক্কা দিচ্ছে, কিছুটা চারি মতো মাটি ওখানটা, উপরে অনেক ভাঙা ভার, খুঁড়ি, মাটির হাড়ি ভাঙা, ওর নিচেটা বেশ একটা মাটির স্তূপ হয়ে গেছে, উপরে ওগুলো। তা ওরা তখন ওগুলো হাত দিয়ে দুজনে মিলে সরিয়ে দিয়ে ওখান থেকে কিছুটা মাটি তোলে। মাটি তুলে ওরা একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে। এবার ওর মধ্যেও কিছু ভার ভাঙা মাটির জিনিস ভাঙা ছিল। তো ওরা ভাবলো বাড়িতে নিয়ে গিয়ে, যেহেতু কালকে পুজোয় লাগবে, তো আজকে নিয়ে গিয়ে রাতের বেলা আমরা স্নান করে যখন ঘরে ঢুকবো তার আগে ওখান থেকে ওগুলো হাত দিয়ে আমরা দুই বন্ধু ছাড়িয়ে নেব। এছাড়া মাটি তো পাওয়া যাবে না, গঙ্গার মাটি তো লাগবেই। তারা সেই ভেবে ওই প্লাস্টিকের মধ্যে কিন্তু সব ভরে। যখন ওই মাটি ভরছে বিধানের হাতে, তখন হঠাৎ একটা সুতোর মতো কিছু এই আঙুলে জড়িয়ে যায়। আমাদের হাতের এই ছোট্ট আঙুল, এই আঙুলের মধ্যে জড়িয়ে যায়। তখন কিন্তু বিধান মানে কি না কি দেখে কিন্তু ওরকমভাবে ও মাটিগুলো ঢুকিয়ে দেয় প্লাস্টিকে। কিন্তু বিধান লক্ষ্য করে ওটা কোনো সুতো না, ওটা কোনো সুতো না, কোনো মানুষের হয়তো গলার চেন হবে। তো বিধান আর ওইসব কিছু মনে করেনি। সোনার উপর কি আর রাস্তায় গঙ্গার জলে কি আর পড়ে থাকে? হয়তো কোনো ইমিটেশনের কোনো জিনিস হবে বা কিছু হবে, ও ওইসব না মনে করে, তখন অন্ধকার হয়ে গেছে, ও তড়িঘড়ি করে কোনো রকমে হাত পা ধুয়ে, কাদায় কাদা হয়ে গেছে, কোনো রকমে ও উঠে আসে, ওর বন্ধু উঠে আসে, ওরা বাড়ি যায়। বাড়িতে গিয়ে কথা মতো যেরকম ভেবেছিল সেরকম ওখান থেকে যত ভার, কুড়ি ভাঙা, মাটির টুকরো সব ওরা ওগুলোকে কাছিয়ে খুঁজে খুঁজে ফেলে দিয়ে মাটিটাকে এক জায়গায়, শুকনো জায়গায়, উপরে যেখানে ছাউনি রয়েছে, কারণ বৃষ্টি আসছে, বৃষ্টি কমছে, হাওয়া চলছে, বাইরে তো রাখার কোনো জই নেই। তো সেখানে ওরা একটা জায়গায় রেখে দেয়। সকালে পারে পরের দিন ওটা কাজে পুজোর লাগবে। রাতের বেলা যখন বিধান শুয়ে আছে, আনুমানিক 12:37 কি 38 হবে, বিধান আমাকে বলে, দিদি ভাই, আমি যখন শুয়ে আছি তখন হঠাৎ করে আমি স্বপ্ন দেখছি যে মাটিগুলো যে তুলছিলাম, ওই মাটি তোলার আমি গঙ্গার স্বপ্নটা দেখছি। হঠাৎ করে আমি স্বপ্নটা দেখতে দেখতে আমার ঘুমটা ভেঙে যায়। যখন আমার ঘুমটা ভাঙে, আমি তখন দেখলাম পাশের ঘরে আমার মা, আমার জেঠিমা, আমার কাকিমা, আমাদের পাড়ার দুই একজন জেঠিমা কাকিমার গলার শব্দ পাচ্ছি। বুঝতে পারলাম যে কালকে পুজোর জন্য তারা সব কিছু প্রস্তুতি করছে, বাড়ির মহিলারা। আমি তাদের গলার শব্দ শুনতে পাচ্ছি। তো আমি তখন আস্তে করে উঠে যখন আমার ঘরের দরজাটা খুললাম, খুলে দেখলাম আমার দরজার সামনেই হচ্ছে বড় একটা ডাইনিং স্পেস। ওইখানে দেখলাম আমার মা, জেঠিমা, পাড়ার অনেক কাকিমারা আছেন, 2-4 জন, সবাই ঠাকুরের বাসন নিয়ে ভাগ করছে। ধরো পেতলের, কাঁসার, স্টিলের, এরকম যেগুলোর মধ্যে রাতের বেলায় তারা বের করে ভালো করে বাসনগুলো মেজে ধুয়ে রাখবে। কারণ বাড়িতে একটা প্রত্যেক বছর পুজো হয় বাড়িতে। আর আমাদের যে পাড়াটা, আমাদের পাড়ার প্রচুর লোক, আমার বাবার অফিসে প্রচুর লোক আসে, বাড়িতে বিশাল বড় কালী পুজো হয়। তো খাওয়ানো দাওয়ানোর একটা ব্যাপার থাকে, যেইগুলো দিয়ে রান্না হবে ভোগ, সেই বাসন কেউ ধোবে, সব সবার মতো করে কাজ করছে। তো আমি তখন ভাবলাম যে তাহলে আমি স্বপ্ন দেখলাম, শুয়ে পড়ি। আবার শুয়ে পড়েছি। ঠিক যখন ঘুমটা আমার গাঢ় হয়, তখন আমি দেখছি আমাদের বাড়িতে যেখানে আমি মাটিটা রেখেছি, একটা ছাউনির নিচে, যাতে বৃষ্টি হলে ভিজে না যায়, ওই ছাউনির নিচে যখন আমি আহ মাটি, হাড়ি ভাঙা যেগুলো ছিল, নোংরা ইট খোয়া যেগুলো আমি বেঁচেছিলাম, ওগুলো না আমি ফেলিনি। ওগুলো ওই মাটির ওখানটা তুলসী মঞ্চ আছে, ওগুলো সব ওখানে জড়ো করে রেখেছিলাম। কারণ হিন্দু শাস্ত্র মতে একটা নিয়ম আছে, সন্ধ্যাবেলা বাড়ির কোনো ময়লা, ধরো ঘর ঝাড় দিলে ধুলো, অথবা বাড়ির কোনো রকম খোসা সবজির, এগুলো কিন্তু
অনেকেই মানে যে বাইরে ফেলতে নেই। তো ও কিন্তু যেদিন সন্ধেবেলায় নিয়ে আসে, আর অনেকটা মানে তখন সন্ধে গড়িয়ে রাত হয়ে যায়, ও আর সেই জিনিসগুলো ভাবে সকালবেলা মাটিটা যখন রোদে দেবো ওগুলো ফেলে দেবো। খোয়া ভাঙা, তারপরে যে মাটির টুকরোগুলো একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে, যেই প্যাকেটে করে মাটিটা এনেছিল। তো তুলসী মঞ্চর কাছে ও যায়, তখন কিন্তু মোটামুটি বাড়ির সবাই শুয়ে পড়ে, কিন্তু ঘুমায়নি, শুয়ে পড়ে। পাশের জেঠিমা কাকিমারা সবাই চলে যায়, ও কিন্তু ওঠে। উঠে ওর তখন মনে হলো, আরে যখন আমি মাটি তুলছিলাম গঙ্গার ঘাট থেকে, তখন আমার হাতে কিছু একটা আটকে ছিল। যখন আমি মাটি এখানে এনে যখন আমি মাটিগুলো সমান করে রাখলাম, শুকিয়ে যাবে, পরিষ্কার করলাম, তখনও খাবলে খাবলে মাটিগুলো তুলে রাখা হয়েছে, তো ওই ময়লাগুলোর সাথে ভাঙা হাড়ি ভাঙা, টিন ভাঙা। তো তার জন্য ভাবলো যে কি একটা আমার হাতে বিঁধে ছিল। আমি দেখি তো তখনও বিধান ভাই ওই যে প্লাস্টিক কাগজটা, ওই কাগজটা ও সরিয়ে দেখে, তখন দেখছে একটা মানে কি বলবো হাড়, গলার আর কি, গলার চেন, একটা চেন ওখানে একদম মানে মনে হচ্ছে যেন ওই কাদা ময়লা মাটি ইট যে হাড়ি ভাঙা ওর মধ্যে চেনটা যেন উজ্জ্বল একটা স্বর্ণের মতো চকচক করছে, মনে হচ্ছে ওখান থেকে একটা আলো বেরোচ্ছে। তো বিধান ভাই তখন মনে ওর আসে, এতক্ষণ কিন্তু ওর মনে কিচ্ছু আসেনি, ও কিন্তু মনে কিচ্ছু ভাবেনি, ওর কাজের তাড়া ছিল, বাড়িতে পুজোর চাপ রয়েছে, ও কিন্তু এইসব কিচ্ছু মনে করেনি। ও যখন স্বপ্নটা দেখে, বারবার যখন মাথায় ওইটা ঘুরছে, ওই স্বপ্নটা দেখছে, ও প্যাকেটটা যখন সরায় তখন দেখছে যে একটা মানে সোনালি রঙের একটা গলার চেন। ও দেখলো চেনটার মধ্যে কোনো মাটি নেই, যে ভাঙা জিনিসগুলো ছিল ওর মধ্যে হাড়ি ভাঙাগুলো শুকিয়ে গেছে, আর হাড়টা যেন কেউ উপর দিকেই একদম জলে ধুয়ে চকচকে করে রেখেছে। ও হাড়টাকে বের করে, দেখছে হাড়টা কিন্তু একদম এস লাগানো, মানে খোলা না, এস লাগানো একটা হাড়, গলার চেন। ও তখন ভাবলো দেখে যে এটা কি সোনার চেন, তার সাথে একটা ছোট্ট লকেটও আছে। তো ও না সেইটাকে নিয়ে বাইরের ওদের পেছনে যে কল আছে তুলসী মঞ্চের পাশে, ওখান থেকে ও ভালো করে ওটাকে ধোয়, আবার ধোয়, কারণ ও ভাবছে মাটি ঠাটি লেগে থাকতেই পারে। ও ধুয়ে নিয়ে ওটা নিয়ে ঘরে ঢুকে যায়। এবার ও গিয়ে ওর যে বেডরুমে ও শোয় আর কি, ওখানে শুয়ে ও না ভালো করে ওটাকে মোছে, গামছা দিয়ে ভালো করে চেনটা মোছে। বিধান ভাই বলছে, দিদি মুছে যখন আমি এরকম করে শুয়ে আমি এরকম করে দেখছি দেখছি মানে এত চকচক করছে, তা এটা সোনা ছাড়া কিছু হতেই পারে না, ইমিটেশন হলে জলে এত চকচক করবে। আবার ভাবছে সিটি গোল্ডও তো হতে পারে, কারোর হয়তো পড়ে গেছে ফেলে দিয়েছে। ওর মাথায় সত্যি কথা বলতে ওই সময় কিছু আসেনি, ওর ঘুমও আসছে না। ও ওই গলার হারটাকে নিয়ে নিচে নামে, ঘরের লাইটটাকে অন করে, করে না ওই চেনটাকে ধরে এরম 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 করে মেঝেতে খসতে থাকে। দেখবে আমরা অনেক সময় দেখেছি আমাদের রাস্তা দিয়ে কেউ কোনো জিনিস পেলে, যেটা আমরা সন্দেহ করি সোনা হতে পারে, সোনা জাতীয় কোনো ধাতব হতে পারে, তখন দেখবে আমরা পরীক্ষা করার জন্য আমরা তো সাথে সাথে কোনো সোনার দোকানে নিয়ে যাব বা কিছু এরম ভাবি না, হাস্যকর হয়ে যাবো বা জিজ্ঞেস করবো কোথা দিয়ে পেয়েছো কি। তো অনেকেই আমরা না মাটিতে ঘষে দেখি যে রং উঠছে কিনা, ওর কালারটা ডিসকালার হচ্ছে কিনা। তো ও সেই জিনিসটা করতে থাকে বাড়িতে, ঘরের মেঝেতে, ওর বেডরুমে। ও দেখে যে না কোনো রং তো উঠছে না, আর ওটা বেশ ভারী, লকেটও রয়েছে, লকেটটাকেও ঘষে না, ও বুঝতে পারে এটা সোনার। ও আর পুজোর মধ্যে সকাল হলেই কিন্তু পুজো, ও কাউকে কোনো কথা বলেনি, ও ওইটা ওর খাটের একদম নিচে, ও জানে মা তো সকালবেলা বাড়িতে পুজো সব, বা ঘরে তো বেড কভারগুলো চেঞ্জ করবে, ওর জন্য ও একদম জাজিমের নিচে রেখে দেয়। এইবার বাড়িতে পরের দিন ভোর হয়, পুজো হয়, বাড়িতে বাড়িতে মানে লোকজন প্রত্যেক বছর হয়, ওদের প্রচুর লোক আসে, বাড়িতে লোকে লোক, পুজো হচ্ছে। ওর কিন্তু ওই চেনটার কথা মনেই নেই, ও কিন্তু চেনটার কথা একদম ভুলে গেছে, মনে নেই। রাতের বেলা সারা রাত ওভার নাইট বাড়িতে হই হই হই, লোকে লোক, পুরো পাড়া ওদের বাড়ি,
আত্মীয় স্বজন, মানে সেই এলাই ব্যাপার, বাইরে প্যান্ডেল হয়েছে। এবার বিধানের যে সাথে দুই বন্ধু গেছিল, তো বিধান রাত যখন প্রায় 11টা বাজে তখন ও একটু ফ্রি হয়। বাড়ির একটা মাত্র ছেলে তো, একটা তো কাজ থাকে, মাথায় একটা প্রেশার থাকে, সারাটা দিন জেঠুর সাথে বাবার সাথে এই কলা পাতা নিয়ে আয়, মিষ্টান্ন নিয়ে আয়, এই এখান থেকে দুধের প্যাকেট নিয়ে আয়, ফুল নিয়ে আয়, বেলপাতা লাগবে নিয়ে আয়, বন্ধুদের নিয়ে নিয়ে সাইকেল নিয়ে ছুটেছে। ও তো সারাদিন বসার সময় পায়নি। রাত 11টার সময় যখন ও একটু ফ্রি হয়, তখন ও মনে করছে যে এবার আমি আমার ঘরে একটু খাটে গিয়ে শুই। সারাটা দিন ও বিছানায় শুতেই পারিনি, পিঠ রাখতে পারিনি, এত কাজের বিধানের চাপ। তো বিধান যখন রাতের বেলা 11টার সময় ওর রুমে আসে, এসে তখন ওর সাথে আরো 2-3টে বন্ধু আসে, যারা গঙ্গায় গেছিল ওরা তো আছে, আরো 2-3টে বন্ধু যারা গঙ্গায় যায়নি তারাও আসে। এসে সবাই মিলে তখন ওরা বসে ওখানে কথা বলছে যে কালকে আমরা বল কত এক্সাইটমেন্টে ছিলাম, বাড়িতে একটা পুজো হলে বাচ্চাদের সত্যি কথা বলতে খুব আনন্দ হয়, বাড়ির বাচ্চাদের, সে বাচ্চারা বড় হোক না কেন, এবার তাদেরও তো দায়িত্বটা পড়বে, যেটুনি তারা সব কিছু হাতে ধরে শিখছে, জেঠু বাবা ওনাদের তো বয়স হয়েছে। তো বিধানের বন্ধুরা সব এসব আলোচনা করছে, তখন বিধানের হঠাৎ করে মনে পড়ে ওই হাটটার কথা। বিধান তখন ভাবছে যে আমি এই কথাটা বন্ধুদের মধ্যে বলবো কি বলবো না। এবার দেখো, আমরা মোটামুটি সবাই এই সোনা টাকা পয়সার দিক থেকে চালাক। যদি আমরা ভাবি যে না এইসব বিষয় কাউকে বললে পারে, এবার সে বলতে পারে ও তুই সোনার এটা পেয়েছিস, তোর সাথে আমিও গেছিলাম ভাগ দে, বা কিছু হতেই পারে, বা ধরো 5 কান 10 কান করে দিল। তো সেখানে দাঁড়িয়ে বিধান ভাবছে বলবো, একবার ভাবছে বলবো, একবার ভাবছে যে না বলবো না, কাউকে বলবো না, থাক। এরম করে করে যখন রাত 1টা বাজে, মোটামুটি পুজো হচ্ছে রাতে, 1টা যখন বাজে, তখন বিধানের বন্ধুরা যে যার মতো এসছিল, যারা আত্মীয় স্বজন তারা তাদের মতো অন্য রুমে শুয়ে পড়ে। বিধানের রুমে বাবাকে জেঠুকে বলে যে আমি শুতে যাচ্ছি, সারাদিন পর আমার শরীরটা ভালো লাগছে না। জেঠু পিঠ তাবড়ে তাবড়ে বিধানকে বলে হ্যাঁ বাবা যা, সকাল থেকে তুই অনেক কাজ করেছিস, এবার গিয়ে একটু শো, নাহলে শরীর খারাপ করবে, তবে ঘুমাবি না কিন্তু, কারণ পৌষকালী তো, একদম কাক ভোর, মানে কাক ভোর মানে কি, তোমার সূর্য ওঠার আগে, কাক ডাকার আগে তোমাকে কিন্তু জলে দিতে হবে। এবার তুমি গঙ্গায় দাও, পুকুরে দাও, বা নিয়ারেস্ট কোনো বিলে খালে দাও, সেটা আলাদা ব্যাপার, বিসর্জন দিতে হবে, নিয়ম যেটা সেটা তো করতেই হবে। বিধানকে বলে ঘুমাবি না, গিয়ে শো। বিধান গিয়ে সারাদিন ব্যস্ত, সারাদিন এত কর্ম করেছে, ও বেচারা ছেলেটা গিয়ে শুয়েছে, ঘুমিয়ে পড়েছে। যখন বিধান ঘুমিয়ে একদম আচ্ছন্ন, মানে পুরো ঘুমিয়ে পড়েছে, তখন বিধান একদম ঘুমের ঘোর কিন্তু জেগে আছে, মানে ঘুমের ঘোরও আছে কিন্তু জাগনাও, এতটাই মানে মানে কি বলবো, ঘুমাচ্ছে পুরো বলবো না, আবার পুরো জেগে আছে বলবো না। তো বিধান বলছে দিদি, কারণ এই কথা বলার, বাড়িতে যে পুজো হচ্ছে, ঢাক ঢোল বাজছে, শঙ্খ উলুর ধ্বনি, সেগুলো আমার কানে আসছে, চোখ খুলতে পারছি না, এতটা ঘুম, আমি চোখ খুলতে পারছি না। সেখানে আমি বলতেই পারি যে আমি কিন্তু পুরো দমে ঘুমাইনি, জাকনা জাকনা ঘুমাচ্ছি। হঠাৎ করে একটা অল্প বয়স্কা মেয়ের গলা আমাকে বলছে, এ বিধান, আমার গলার হারটা দিয়ে তুই লুকিয়ে রেখেছিস কেন? এই কথা যখন বিধানকে বলে, বিধান না মানে একটা ঝাঁকা দিয়ে ওঠে, যে কি হলো, গলার হার। আর ও তখন মানে এত ঘুমের মধ্যে ছিল, মাথা ধরে নিয়েছে সাথে সাথে। ও তখন বলছে "উফ, কেউ তো নেই ঘরে", চোখছে দেখছে ঘরে তো কেউ নেই, গেট তো ভেজানো রয়েছে, কেউ নেই, পুজো হচ্ছে, পুজোর আওয়াজ তখনও শুনছে। তখন বলছে ঘরে তো কেউ নেই, ঘরের মধ্যে কি জানি কে বললো এরকম, আর আমি ছাড়া তো কেউ জানে না এই হারের কথা, আমাকে কেই বা বলবে, আমার গলার হারটা দে। বিধান আবার শুয়ে পড়ে, বিধান শুয়ে পড়ে আবার ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর বিধানের জেঠু আসে, বিধানকে বলে এ বিধান, বিধান ওঠ ওঠ, চল, এবার ঠাকুর পুজো হয়ে গেছে, মণ্ডপটা চল গুছিয়ে নি, এবার তো মাকে
মানে বিসর্জন করতে যেতে হবে, বাড়ির ছেলে, এগুলো তো তোকে দেখতে হবে, কারণ 2-3 বছর পর তোকে এগুলো করতে হবে, আমাদের তো বয়স হয়ে যাচ্ছে ওর। বিধানকে তখন এসো জেঠু ডাকে। বিধান তখন উঠে বসে জেঠুর দিকে তাকিয়ে রয়েছে। জেঠু তখন বলছে, কি দেখছিস এরকম করে? আমি তো জেঠু রে, ও ও ঘুমের ঘোর কাটিনি, এনে জল খা। জেঠু একটা গ্লাসে জল দেয়, বিধান খায়। জলটা পান করার পর বিধান জেঠুর সাথে উঠে চোখ ডলতে ডলতে গিয়ে ওয়াশরুমে যায়, গিয়ে মুখ হাত পা ধুয়ে জামাটা চেঞ্জ করে, কেন মাকে ধরতে হবে তো। সব কিছু ফ্রেশ হয়ে নি, শীতের রাত বুঝতে পারছো, তখন প্রায় 2:30-3টে বাজে। তখন বললো মণ্ডপে সব কিছু গোছা। যখন মাকে তুলে নিয়ে যাওয়া হয় বিসর্জন দেওয়ার জন্য, তখন ওখানে একটা মঙ্গল ঘট আর একটা প্রদীপ জ্বালিয়ে রেখে যাওয়া হয়, যাতে শূন্য না থাকে, অন্ধকার না থাকে। যখন মাকে তুলে নেওয়া হয়, ভ্যানের মধ্যে তোলা হয়েছে, অনেকে আছে পাড়ার, প্রচুর কাকিমা জেঠিমা বন্ধু বান্ধব বাড়ির আত্মীয় স্বজন, সেই 30-25 জন লোকজন সবাই মিলে যখন মাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি হচ্ছে, তখন বিধানকে বলে যে ওই যে অক্ষত প্রদীপটা, ওই প্রদীপটা তুই গিয়ে ধরিয়ে তারপরে আয়, কারণ চালিয়ে চালিয়ে তো ভ্যান নিয়ে যাবে না, হেঁটে হেঁটে ভ্যানটা নিয়ে যাওয়া হবে, আর ওরা সামনে গঙ্গায় নিয়ে যাবে না, পুকুরে দেবে বিসর্জন। বিধান যখন প্রদীপটা ধরায়, বিধান বলে, দিদি আমি কাউকে বলে বোঝাতে পারবো না, স্বয়ং যেন মাকে আমি দেখছি, স্বয়ং যেখানে মা একটা কাঠামো, হয়তো একটা জলপিড়ি দেওয়া থাকে, সেখানে তো মাকে দাঁড় করানো থাকে, ওখানে দেখছি পুরো মায়ের মতো একটা মেয়ে। আমি তো মাথা নিচু করে, ঘুম হালকা হালকা ঘুম রয়েছে, আমি তো প্রদীপ ধরাচ্ছি, হঠাৎ আমি দেখলাম একটা পুরো মায়ের মতো, মানে মাকে তো আমি দেখেছি, নিজের হাতে মালা পরিয়েছি, মাকে ফুলের মালা পরিয়েছি, তারপর আমাদের বাড়িতে উপর সোনার জল করা যে হার রয়েছে মায়ের, মানে আমাদের তো প্রত্যেক বছর পুজো হয়, বংশ পরম্পরা, এটা হয়ে আসছে বহু বছর ধরে, একটা বড় সীতাহার মায়ের পরা থাকে। তো সেই হার পরা মা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওই মায়ের মুটুক অত সোনা দানা, তারপর হাতে খাড়া মুন্ড ওইসব নেই, কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে। আমি হঠাৎ করে যখন মানে প্রদীপটা তুলে মায়ের যেখানটা মা বসানো ছিলেন ওখানে রাখতে যাব, তখন না আমি দেখে হঠাৎ না বসে পড়ি, আমার দিকে তাকিয়ে হাসছে মা। আমি পেছনে ঘুরে দেখলাম, আরে পেছনে ঘুরে দেখছি আমাদের পাড়ার যত প্রতিবেশী কাকিমা জেঠিমা, আমার মা, তারপরে আমার কাকু জেঠু বাবা, আমার বন্ধুরা কেউ নেই, সবাই তো অনেকটা দূরে মাকে নিয়ে আস্তে 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 যাচ্ছে, সবাই যাচ্ছে। যখন আমি তাকিয়ে দেখছি আমার বন্ধুরা আমাকে ডাকছে, বিধান আয় আয়, বিধান তাড়াতাড়ি আয়। আমি বললাম, কি হলো আমার সাথে, এটা কি হলো? হ্যাঁ, আমি তখন দেখছি যখন আমি বন্ধুদের দিকে, বা যখন সবাই ঠাকুরকে নিয়ে যাচ্ছে বিসর্জন দেবে, ওই দিক দিয়ে তাকিয়ে যখন আমি তাকাই, সেই জায়গায় যেখানে আমি মাকে দেখি সেখানে দেখি মা নেই, কিন্তু অদ্ভুতভাবে পেছন থেকে আমার কেউ যেন বলে যে তোর ঘরে যেটা তুই লুকিয়ে রেখেছিস ওটা যেখানে ছিল ওখানে দিয়ে আয় বিধান, বলে কেউ নেই। আমি হলাম, আমার কি মন বলছে না স্বয়ং মা আমাকে বলে গেল, কারণ আমি কাউকে তো বলিনি, একমাত্র ঈশ্বর দেবদেবীর কাছে কোনো কিছু লুকানো থাকে না। মা কি আমায় ভুলে গেল ওই হাটটার কথা, যে যেখান থেকে এনেছিস দিয়ায়? তাহলে আমার সাথে এটা কি ঘটলো? আমার তো বন্ধুরা, আমার কাকিমা জেঠিমা কেউ তো এটা জানে না। আমি খুব অদ্ভুতভাবে আমি উঠলাম, চুপচাপ আমি পুজোর সবার সাথে সাথে ভ্যানের গেলাম, মাকে বিসর্জন করা হলো পুকুরে, করে ঘট নিয়ে আমি মাথায় ঘট নিয়ে বাড়িতে আসি। তারপরে শরীরটা প্রচণ্ড খারাপ লাগে, সবাই যার যার মতো ভোরবেলা একটু শুতে যায়, কারণ একটা পুরো দিন আগের দিন থেকে পুরো বাড়িতে মানে খাটাখাটনি পরিশ্রম, সবাই শুয়ে পড়ে। আমি কাউকে বলতে চাইছি, কিন্তু আমার কথা তখন কেউ শুনতে চাইছে না, বুঝতে চাইছে না। আমি আমার মতো চুপচাপ শুয়ে পড়লাম। ঘুম থেকে যখন উঠলাম আমাকে মা ডাকছে, বিধান বিধান ও উঠে দুটো খেয়ে নে, গায়ে প্রচণ্ড জ্বর। মা বলছে, কি রে তুই তো এত পরিশ্রম করিসনি আমাদের মতো,
ওর গায়ে এত গা গরম জ্বর, কি রে তোর কি ভোরবেলা চান করে মাকে যখন বিসর্জন করে আসলি ঘট মাথায় নিয়ে, তখন কি তোর ঠান্ডা লেগে গেল রে? আহারে, বাবাকে বললো, বাবা সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়। যখন বাবা ডাক্তার দেখিয়ে আমাকে ফিরছে, আমি তখন দুপুরবেলা বাবাকে বলি, বাবা বলছে কি বলছিস? হ্যাঁ, গঙ্গা থেকে পাওয়া আংটি, ঘড়ি, হার, কোনো জায়গা দিয়ে পাওয়া জিনিসই ঘরে তুলতে নেই। কারণ সব কিছু মানুষের পড়ে যাওয়া, হারিয়ে যাওয়া হয় না। প্রত্যেকটা মানুষের জিনিসের মধ্যে তার একটা হায় থাকে, তার একটা অভিশাপ থাকে। কখনো রাস্তা দিয়ে কুড়িয়ে কোনো জিনিস আনতে নেই, তুই গঙ্গা থেকে নিয়ে এসছিস কোথা দিয়ে? তখন বিধান সবটা বলে। তখন বিধানের বাবা বলে, হে ভগবান, তুই কি সর্বনাশ করেছিস! কারণ বিধান যেখান থেকে মাটি তুলে আনে, ঠিক ওর পাশেই হচ্ছে শ্মশান। শ্মশানে মৃতদেহকে দাহ করা হয়েছে। কোনো মানুষের গলায়, সেটা কোনো পুরুষ মানুষ হোক, মহিলা হোক, কারোর গলায় কোনো চেন ছিল, সেটা সোনারই চেন। কারণ আমি আমার বাবাকে, তোমরা ঘটনা অনেকেই শুনেছ, আমার বাবা ঘটনা বলেছেন। আমার বাবা বলতেন, এখন মানুষ মারা গেলে বা হসপিটালাইজড হলে অথবা শরীর খারাপ হয়ে বাড়িতে ভুগলে বাড়ির লোক আগে দেখবে নাক ছাবি, গলার হার, মানে কোনো চেন থাকলে, হাতে চুড়ি, সব কিছু, আংটি খুলে নেয়। কারণ সে মানুষটা কখন মারা যাবে, তখন খোলাখুলি করবে, হাড় শক্ত হয়ে যায়, নার্ভগুলো তো দোমড়া নিয়ে নেবে, ঘরের জিনিস ঘরেই থাক, তো মানুষ খুলে নেয় অসুস্থর সময়, আবার অনেকে মারা গেলে খুলে নেয়। কিন্তু আমার বাবা বলেন যে আগে একটা সময় ছিল, যখন বাড়ির হয়তো কোনো মা বা কোনো বৌদি, বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ যখন মারা যেত, মৃত্যুকালে হঠাৎ ধরো তার ডেট হয়েছে, তার গলায় নাকে নাকছাবি, কানের হার, এগুলো থাকলে না, এই জিনিসগুলো খুলতো না। ডোমরা যদি নিয়ে নিত পোড়ানোর পর, তারা কিন্তু বাড়ির লোক ছেড়ে দিত। মানে মৃত অবস্থাও তুমি গা থেকে খুলতে পারবে না, তুমি পুড়িয়ে দাও। তারপর ডোমরা যখন বাছাবাছি করে নাভিটা বেছে দেয়, মৃত মানুষের বাড়ির লোককে তো দিতে হয়, সেটা জলে ভাসাতে হয়। তো ওই সময় যদি সোনার জিনিস ধরো ডোমরা যদি পায়, তো বাড়ির লোক বলতো যে এগুলো তোমরা নিয়ে নাও, এগুলো আমাদের দিতে হবে না। একটা সময় এগুলো ছিল, এখন তো মানুষ খুলে নেয়, খুলে রেখে দেয়। তো যাই হোক, তো হয়তো ওরকমই কারোর জিনিস ওটা পুড়ে গেছিল, মারা গেছে, তার শেষক্রিয়াতে হয়তো সেটা ডোমরা হয়তো পায়নি, বা কোনো কারণে হয়তো ছাইটা ফেলে দিয়েছিল। সেই ছাই যেখান থেকে তুলে আনে, সেখানে ছিল শ্মশান, সেখানে ছিল শ্মশান। এইবার বাড়িতে আনার পর বিধানকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। 2-3টে তান্ত্রিক দেখানো হয় 1 সপ্তাহের মধ্যে, কিন্তু বিধান প্রত্যেক রাতে স্বপ্ন দেখতো একটাই, একটা মেয়ের কণ্ঠ বিধানকে বলতো, আমার জিনিসটা যেখানে ছিল তুই ওখানে রেখে দিয়ে আয়, তুই কেন লুকিয়ে রেখেছিস? বিধানকে বলতো। বিধান না পাগলের মতো হয়ে গেছিল, বিধানের ভয়তে ঘুম হতো না, কাউকে দেখতে পারতো না, একটা গলার আওয়াজ শুনতে পারতো। বিধানের বাবা বিধানের সাথে শুতে শুরু করলো, তাও বিধান ওই স্বপ্ন দেখতো, উঠে চিৎকার করতো, কাঁদতো, অত বড় ছেলে। তারপর আস্তে আস্তে যখন একজন, ওখানে কালী মায়ের মন্দির আছে বিধানদের বাড়ির ওখান থেকে 2-3 কিলোমিটার দূরে, বিধানকে একদিন ওখানে নিয়ে যায়। তখন ওইখানে একজন পুরোহিত মশাই বিধানকে বলে যে তোমার সাথে যখন এগুলো ঘটছে, তুমি সেই যে হারটা, মানে গলার চেন, ওটা তুমি বাড়িতে কেন রেখেছো? এবার মুদ্রা কথা হচ্ছে, বিধানের কাছেও চেনটা নেই। বিধান যেখানে রেখেছিল চেনটা কিন্তু সেইখানে নেই। বিধান অনেক খুঁজেছে, বিধান কিন্তু সেই চেনটা পায়নি। বিধানের বাবা, বিধানের মা, বিধানের জ্যাঠা জেঠি সবাই খুঁজেছে। এমনকি বিধানের বন্ধুরাও যখন জানতে পারে বিধানের সাথে এরকম এরকম হয়েছে, তো বন্ধুর যে বন্ধু ওখানে মাটি তুলেছিল সে তো সবটা জানে, তো সেও বলেছে যে হ্যাঁ, বিধানের হাতে এরকম একটা চেন জাতীয় কিছু আটকে ছিল। কিন্তু এত কিছু হয়েছে বা বিধান তার কাছে নিয়ে গিয়ে রেখেছে, এগুলো তো কেউ জানতো না, বন্ধুও জানতো না, কারণ বিধান কাউকে বলেনি। সেই চেন বিধান পেয়েছে কোথা থেকে জানো? শুনলে অবাক হয়ে যাবে তোমরা। বলে, দিদি ভাই, এটা কিভাবে হয়, মানে জানা কারণই নেই। সেটা হচ্ছে, ওদের যে পূজা ঘরটা ছিল, যেখানে পুজো হয়েছিল মায়ের,
যেখানে মাকে পিঁড়িতে বসানো ছিল সেই পিঁড়ির নিচে ওই চেনটা রাখা ছিল। ওই চেনটা যখন সপ্তাহখানিক পর ওই বিধানকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায়, মানে যেখানে ঠাকুর পুজোটা হয়েছিল ওই ঘরটা কোনো রকম ফুল পাতা আলপনাগুলো মুছে দেওয়া হয়, ঘরটা সেরকম ভাবে পরিষ্কার করা হয়নি। আস্তে আস্তে অনেক দিন পর যখন বিধানের জেঠিমা ওই ঘরটায় ঢুকে যখন পরিষ্কার করে মোছে, তখন ওই গলার হারটা সোনার একটা সরু চেন, একটা লকেট দেওয়া তখন পায়। তখন বিধানের জেঠিমা বিধানকে বলে, তুই কি এই হারটা পেয়েছিলিস? তখন বিধান বলে, হ্যাঁ। তাহলে এই যে গলার চেনটা, সেই চেনটা ওই ঠাকুরের মণ্ডপ যেখানে করে প্রত্যেক বছর পুজো হয়, ওদের ছোট্ট একটা ঠাকুর ঘর, তার পাশে একটা মণ্ডপ করা আছে, ওদের বাড়ি মনসা পুজো হয়। তো ওখানে কি করে গেল ওই কাঠামোর নিচে? আমরা এই ঘটনার মধ্যে কিন্তু অলৌকিক ভৌতিক দুটো জিনিসই কিন্তু আমরা ফিল করতে পারলাম। তবে বিধান ভালো আছে। বিধান এখন কর্মজীবন নিয়ে তার ব্যস্ত, খুব ভালো আছে তার পরিবার। তবে বিধান এই ঘটনার মধ্যে একটাই বার্তা দিয়েছেন যে, দিদিভাই একটাই কথা বলবো, প্রত্যেকটা মা বাবা যেন তাদের সন্তানকে এই শিক্ষাটাই দেন। স্কুল বলো, কলেজ বলো, রাস্তা বলো, গঙ্গার ঘাট বলো, পুকুর পাড় বলো, পথ চলতে চলতে মাঠে ঘাটে বসছো, যেখানে বন্ধুরা আড্ডা দিচ্ছ, রাস্তার জিনিস রাস্তাতেই থাক। ধরো তুমি কোনো সময় দেখোই নি, ধরো তুমি পাওই নি, উচিত না। যদি টাকা পেলে মন্দিরে দান করে দাও, দরকারই নেই বাড়িতে নিয়ে আসার। আমার মতে বলে এইটাই, কারণ আমি আমার ছেলেকে এইটাই বলি। চার জিনিস দেখো, একটা বিষয় জানবে, ধরো তুমি হাতে পড়ছো বা গলায় পড়ছো বা কানে বা নাকে পড়ছো, তোমার সেই জিনিসটা প্রিয়, তুমি কিনেছো বা তোমাকে কেউ দিয়েছে, অবশ্যই তোমার সেটা খুব মনে লাগার ভালোবাসার জিনিস। জিনিসটা হারিয়ে গেলে, আহারে আমার জিনিসটা কোথায় হারিয়ে গেল, ইস, মনে একটা হাই তো বেরোয়, কার কাছে গেল, কে পেলো, কোথায় গেল, সে তো আপ্রাণ চেষ্টা করে জিনিসটা খোঁজে না। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় কোনো জিনিস কুড়িয়ে আনাটা একদমই উচিত না। চলো এবার আমরা কারা কারা কমেন্ট করেছো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কমেন্টগুলো পড়বো, ঠিক আছে? প্রথম কমেন্ট করেছো দিয়া, তারপরে মিতা দত্ত, তারপরে কমেন্ট করেছো সুজন ধার, সন্ধ্যা দেবনাথ, প্রদীপ দাস, পিন্টু ঘোষ, ঝুমা চ্যাটার্জি, বনানী কর্মকার দিদিভাই, ঋষিতা মালাকার, নীলু মজুমদার, তারপরে কমেন্ট করেছো সুমনা ভট্টাচারিয়া, সন্তুর দুনিয়া, সিদ্ধার্থ পুরো কায়াস্ত, আব্দুল হক ভাই, সুনিতা চন্দ্র, দীপঙ্কর গিরি, তারপর কমেন্ট করেছো পাপ্পু দে ভাই, সৌমিক সরকার, সুদীপ রয়, হোয়াইট কিং বনু, চৈতালি চক্রবর্তী, সুদীপ্ত ব্যানার্জি, কৃষ্ণা ধারা, তারপর কমেন্ট করেছো সাবিত্রী পাঠক। আচ্ছা, সাবিত্রী দিদিভাই বলেছেন ওনার একটি ঘটনা আছে, উনি আমাকে শেয়ার করতে চান। আমি কিন্তু নাম্বার দিয়েছি, আমাকে একটুখানি শেয়ার করে দিও তোমার ঘটনাটা, আমি দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে চাই। তারপরে পিঙ্কি দাস, সৈনী রয়, আচ্ছা অসীম দাস, তারপরে কমেন্ট করেছো চৈতালি রয়, নীলিমা সিংহ, রূপা ব্যানার্জি, তারপর গোপাল দাস, কিউট দিশা ব্লক, চুমকি ঘোষ, রূপা দে, আয়ান হালদার, দীপক হালদার, কিষাণু মান্না, তারপর কমেন্ট করেছো ডালি দেবনাথ দিদিভাই, পাপ্পু দে, তারপর কমেন্ট করেছো, এক মিনিট আমি একটু নামটা দেখে বলবো, আবিদা সুলতানা। আবিদা সুলতানা বলেছো, সোনা দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও শুনি, খুব ভালো লাগে, তোমার জন্য দোয়া রইল, অনেক ভালো থেকো। তুমিও অনেক অনেক ভালো থেকো, আর কমেন্ট করো, এরকম ভাবে পাশে থেকো, খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে, বুঝতে তো পারি অ্যাট লাস্ট আমার পরিবারের মানুষগুলো কেমন আছে, আমার জন্য কতটা চিন্তা করে। তারপরে অর্চনা দত্ত কমেন্ট করেছো, নিতা বসু, তারপর কমেন্ট করেছো সুজাতা দাস, মধুমিতা ভৌমিক, একদম লাস্টে কমেন্ট করেছো মৌয়া পল। সবার কিন্তু কমেন্টের নামগুলো আমি বলে দিলাম, এখনের মতো আসবো। আমার অবস্থা দেখেছো, পুরো ঘেমে গেছি। আচ্ছা যাই হোক,
সবাই খুব ভালো থেকো। এই গরমে আমাদের ভালো থাকতেই হবে, কারণ চিরস্থায়ী কোনো কিছুই না। সুখ দুঃখ যেরকম চিরস্থায়ী না, গরম বলো শীত বলো কোনোটাই চিরস্থায়ী না। সবকিছু সিচুয়েশনকে সবকিছু নিজেদের মধ্যে করে আনন্দ করতে হবে। এই যে ঘেমে গেছি এটাও আনন্দ। এখনের মতো আসুন, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল অবশ্যই তোমাদের সাথে দারুণ কোনো একটা ঘটনা নিয়ে। যদিও আহ একদিন গ্যাপে গ্যাপে ঘটনা দিচ্ছি, যদি পারি কালকে থেকে আমি কন্টিনিউ করবো, নাহলে পরে শোনা কথা ঘটনা পাবে। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি, টাটা।